Welcome to Didi #1 Season 8 Special Partner Cucina Small Appliances. জীবনের যুদ্ধে যারা কোনোদিনও হার মানেনি, শক্ত হাতে হাল ধরেছিল, সকলের মেরুদণ্ড হয়ে সাহস জুগিয়েছিল, আবার কখনো তিনি মুশকিল আসান, সেই আলোর রশ্মির মতন চারজন দিদিকে নিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব, যারা প্রতিদিন জীবনকে আরো উজ্জ্বল করে তুলছেন। ডেকে নেব আজকে চারজন দিদিকে। সবাই আসো প্লিজ। প্রথমে আছে টিনা ঘোষ। নমস্কার দিদি, আমি এসেছি বগুলা থেকে। আমি একজন হাউসওয়াইফ এবং একজন বিজনেস ওম্যান। আমার ছোট্ট একটা চুড়িদার পিস এবং শাড়ির দোকান আছে, আমি সেই গল্পই তোমার সঙ্গে করতে এসেছি। তোমার গল্প শুনবো, তোমার ব্যবসার গল্প শুনবো। অপর্ণা দে। নমস্কার দিদি, আমি নিমতা গোলবাগান থেকে আসছি। খাবারের জন্য মানুষ প্রচুর কষ্ট করে এবং সেই খাবার বিক্রি করে আজকে কষ্টকে কি করে জয় করতে হয় সেই গল্প আমি তোমার সাথে করতে এসেছি। ওকে, শুনবো। মীনাক্ষী দাস। নমস্কার দিদি, আমি চন্দননগর থেকে আসছি। আমি রঙের কাজ করি, রঙের কাজ করে সন্তানকে কিভাবে মানুষ করছি সেই কথাই তোমার কাছে বলতে এসেছি। আচ্ছা, শুনবো। কৌশিকা বসু। নমস্কার দিদি, আমি আসছি জনাই থেকে। আমি পেশায় একজন নার্সিং স্টাফ। আমি কিভাবে 3টে সংসার একসাথে সামলে চলেছি সেই গল্পই তোমার সাথে শেয়ার করব। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে পঞ্চায়েতে। টিনা, তুমি বললে তোমার চুড়িদার শাড়ির ব্যবসা শুরু হলো কিভাবে? আমি ছোটবেলা থেকে খুব সাধারণ মধ্যবিত্ত ঘরেরই, পড়াশোনার সঙ্গে সঙ্গে ইচ্ছে ছিল কিছু একটা করব, তো সেরকম সময় হয়ে ওঠেনি। যখন বয়স হলো তখন বিয়ের বয়সটা আর কি, বিয়ের বয়সের আগেই বিয়েটা হয়ে গেছে, আমাদের লাভ ম্যারেজ। বিয়ে হওয়ার পর ভাবলাম যে বসে বসে থেকে কিছু একটা তো করতে হবে এবার, তখন দুজনা মিলে শুরু করলাম ব্যবসাটা। তো যখন আমি বড়বাজার আসতাম, কলকাতা বড়বাজারে আসতাম মাল নিতে, তখনও আসতো আমার সঙ্গে। এবার কিনে দেওয়া বা নিয়ে যাওয়া, কি করে করা, দাম ফেলাটাল এগুলো কিছুই জানতাম না আমি। তো দুজনে মিলে একটু একটু করে করতে লাগলাম। তো আমার দোকান ছিল, সেই দোকানটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে শুরু করলাম। দোকানটা তো আমার আগে থেকে ছিল? আমার দোকানটা আগে থেকে ছিল, কিন্তু ডেকোর কিচ্ছু করা ছিল না, সাজানো কিচ্ছু ছিল না, শুধু একটা ফাঁকা দোকান ছিল। তো যখন দিদি আমি দোকানটা করব বলে নামি, তখন সব কিছু করার পরে 60,000 টাকা ছিল আমার কাছে। টুকটুক করে চলতে চলতে প্রতিদিন একটা বিক্রি হতো না, 2 দিন 3 দিন অন্তর হয়তো একটা বিক্রি হতো। তো তখন কোনো সংসারে কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগতো না, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো আস্তে আস্তে এইভাবে চলতে চলতে 1 বছর মতন যেতে যেতে আস্তে আস্তে বেশ ভালোই হতে লাগলো। সেটা থেকে ভালো যখন হতে লাগলো, তখন ও কি করলো, ও কোম্পানিতে জব করতো আগে, ও অন্য একটা কোম্পানিতে চলে গেল। আমাকে বললো তুমি কি পারবে? বললাম হ্যাঁ আমি পারবো একা করতে। তো আমি একাই করতে শুরু করলাম। ও হেল্প করতো, মালটা এনে দেওয়া এত দূর থেকে ওগুলো করতো মাঝে মাঝে। কোত্থেকে আনতে জিনিস? সব কিছু আমাকে কলকাতা বড়বাজারে আসতে হতো। দিদি আমি 7টা 24 ট্রেন ধরতাম, আমাদের বগুলা থেকে অনেকটা দূর, এখান থেকে অনেক দূর। কিছু মাল হাতে করে নিতাম, কিছু মাল ট্রান্সপোর্ট করতে হতো। তো নিয়ে গিয়ে আমি 9টা 25 ট্রেনে বগুলায় নামতাম। নামার পরে শীত গরম দুটো টাইমেই মালের দাম ফেলতে হতো, তারপরে গোছাতে হতো দোকানে, গুছিয়ে দাম ফেলে আমি বাড়ি আসতাম 10:30 11টাও বেজে যেত দোকান বন্ধ করে। ও থাকতো, সঙ্গে থাকতো। আমার 7 হয়ে যাওয়ার পরেও আমি দোকান করেছি এবং বেবি হওয়ার পরেও আমি দোকানে গেছি। কত বছর হয়ে গেল? এটা আমার 4.5 বছর। তাহলে এখন দোকান পুরো ভালো করে সেটআপ পুরো করে একদম ফেলেছো? পুরো ঠিকঠাক চলছে। সঙ্গে আমি শাড়ির ব্যবসাটাও করছি। এখন আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে, আমার ছেলে এখন স্কুল দিয়েছি, 1 বছর হলো স্কুল যাচ্ছে। স্কুলের যেই গার্জেনগুলি আছে তারা এখন ভালো কাস্টমার হয়ে গেছে, ওর জন্য আমি অনেক কাস্টমার পেয়ে গেছি। এখন ভালো চলছে বিজনেসটা এবং বাড়িতেও মাল কিছু রেখেছি, বাড়ি থেকেও আসে ফোন করে ওরা। তো তোমাদের বগুলাতে নিশ্চয়ই এরকম দোকান আরো অনেক আছে? অনেক আছে, আমারটা খুব ছোট ছিল, তো এখন একটা ভালো জায়গায় মোটামুটি গেছে, পাড়ার মধ্যেতেই তো ঠিক আছে, যা চলছে মোটামুটি ঠিক আছে। মোটামুটি তোমার সংসারে তুমি একটু সাহায্য সংসারে, হ্যাঁ সংসার চালানোর জন্য ভালো। আর ইচ্ছে আছে আরো ভবিষ্যতে আমি আরো এগিয়ে নিয়ে যাব। তো নতুন নতুন যা যা ফ্যাশন বেরোয় সব সেগুলোকে আনতে হয় তাহলে তোমার? হ্যাঁ কিছু কিছু তো আনতেই হয়, সেগুলো যারা যেরকম চায়। পুজোর সময়টা যেমন একটু হেভি কালেকশন চাই, সেটা দিতে হয়। স্বামী আর দোকানটা সামলায়? না, ও এখন অন্য জব করছে, আমার কাছে এখন যথেষ্ট, ও যেটা করছে অনেক ভালো, যথেষ্ট। সেটা একমাত্র দিদি সব দিক দিয়ে ঠিকঠাক, শুধুমাত্র ছেলেটা হওয়ার পরে। শুরু করেছিলে 60,000 টাকা দিয়ে, এখন এখন শুরু করেছি 60,000 টাকা দিয়ে, এখন মোটামুটি 3 লাখ টাকার মাল আছে দোকানে এবং তার থেকে আমি এই 4.5 বছরে অনেক কিছু করেছি, খুব ভীষণ ভালো আছি। এবং আমার খুব বিশ্বাস হয় যে এটা হয়তো শুধুমাত্র ছেলে হওয়ার কারণেই, কারণ ও যেখানে ছিল সেখান থেকে একবারে হট করে এতটা ভালো জায়গায় কাজ করছে ও। সত্যি দিদি এটা ছেলে থেকেই পাওয়া আমার। তোমার দোকানের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল টিনা। থ্যাংক ইউ, ভালো করে আরো জীবনে বড় হও, অনেক দোকান আরো বড় করো। থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে।
এখানে অনেকগুলো বেলুন ঝোলানো আছে, হাতে গ্লাভস পরে বেলুনগুলোকে ফাটাতে হবে। 5টা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সবার আগে ফাটাবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে টিনা। যাও তুমি। অত আসতে পারলে হবে না, জোরে। টিনা খেলাটা শেষ করেছে 24 সেকেন্ডে। অপর্ণা, এবার তোমার সাথে কথা বলবো। খাবারের দোকান তোমার? হ্যাঁ দিদি, আমার বাবা রঙের কাজ করতেন। আমরা 2 বোন 1 ভাই, খুব কষ্ট করে মানুষ করেছে ছোটোর থেকে। যখন আমি ক্লাস 8 পাস করে 9-এ উঠি, তখন আমার বাবা 3 তলা থেকে পড়ে গিয়ে আমার বাবার পেছনের এই সিদ্ধারা ভেঙে যায়। উনি একমাত্র রোজগারের লোক? হ্যাঁ, উনি একমাত্র, এবং যার ফলে বাবা বিছনাসজ্জা হয়ে যায়। 3টে ভাই বোন, 3 জনকে সমপরিমাণে মানুষ করার মতো খুব টাফ হয়ে যায়। এবং তার ফলে আস্তে আস্তে তখন আমাকে বাবা বলল যে আমি তোকে আর টানতে পারছি না, এবার তুই এখানেই স্টপ করে দে। খুব ইচ্ছে ছিল যে আর কোনো শখ মেটাতে পারি আর না পারি, এটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু এবার 2 ভাই বোনের মুখের দিকে তাকিয়ে তখন আমি ওখানেই ওটাকে স্টপ করে দিলাম। আমাদের গরিব ঘরে যেটা হয়, মেয়ে 16 বছর হয়ে যাওয়া মানে তারা বিশাল বড় হয়ে গেছে, যে কারণে বাবা আস্তে আস্তে বলে না ঘরে বসিয়ে রাখবো, ঠিক আছে, আস্তে আস্তে এবার বিয়ের জন্য প্রিপারেশন নিল। এবং একটা মধ্যবিত্ত পরিবারে বাবা আমার বিয়েও ঠিক করে ফেললো। আমার হাজব্যান্ডের রোজগার তখন 4-5 হাজার টাকার মতো ছিল। ছোট পরিবার, শ্বশুর শাশুড়ি, দেওর এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাইকে নিয়ে মোটামুটি দেওরও কিছু ইনকাম করতো, শ্বশুরও করতো। আমাদের একটা মেয়ে হয় এবং আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টসের যে বক্স তৈরি হয়, ওই বক্স আমাদের তৈরি হতো। 3.5 বছর পরে আমার আরেকটা ছেলে হলো। ছেলে হওয়ার পরে এবার তখন মোটামুটি আরও খরচা বাড়ছে। আস্তে আস্তে বাড়ার ফলে ওকে আমি তখন বললাম যে দেখো, এবং আমার ভাইও খুবভাবে উৎসাহ দিল, দিই রেগুলার একটা ইনকামের মানে পার ডে যেটাই রোজগার হয় তুই সেই ব্যবসাটা যাই ওকে দিয়ে করা। ও আর আমি মিলে আমার হাজব্যান্ডকে দুধের ব্যবসায় নামালাম, এবং দুধের ব্যবসাটাও দিদি ভালো চলছিল। মানে প্রচুর কাস্টমার পেয়েছে। 4টের সময় ও দুধ আনতে যেত, আবার রাত্রির 12টা 1টা ঘরে ঢুকে কালেকশনের হিসেব করতে করতে আমাদের 1:30 2টো বেজে যেত। এই করতে করতে ওরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তখন আমি বললাম কি ঠিক আছে, এত কষ্ট হচ্ছে তুমি ছেড়ে দাও। এবার দেখলাম যে এবার ছেলে হয়েছে যখন, এবার ও যদি ওটা ছেড়ে দেয়, আমি ঘরে বসে আছি, আমাকেও কিছু করতে হবে। তখন দিদি কি করব, যেহেতু পড়াশোনা তো অত দূর করিনি, কি করব মাথায় আসছিল না। তখন আমি দেখলাম যে না, আমি তো আর কিছু না পারি, ঘরোয়া জিনিসটা তো পারি। ঘরে যেরকম আমি আইটেম তৈরি করি, কত মানুষ তো আমাদের এরকম আছে যারা অফিস কাছারি করে ক্লান্ত হয়ে তারা ফিরে, তাদের করার মতো সেই সময়টুকু থাকে না। তাহলে আমি তাদেরকে একটু, আমারও হেল্প হয়, তাদেরও হেল্প হয়। যে কারণে দিদি আমি একটা ভাড়ার দোকান খুঁজলাম। সেখানে আস্তে আস্তে এই রুটি, পরোটা, তড়কা, ঘুগনি, আলুর দম, মাংস, এগুলো আমি নিজে তৈরি করে করতাম। ফার্স্টে আমি যখন ওই দোকানটা নিই, প্রত্যেকটা মানুষ আমাকে বলেছে তুমি এই গলির মধ্যে দোকান নিচ্ছ, এই দোকান তোমার চলবে না। এবং আমাদের ফ্যামিলি থেকেও অনেকে বলেছে যে না, ও তো ভেতরে, তুমি কিছু জানো না ব্যবসার, তুমি কি ব্যবসা করবে। আমি বললাম ঠিক আছে, করতে করতে একটা আইডিয়া চলে আসবে, দিই তো। মানুষ পারে না এরকম কোনো কাজ তো নেই দিদি। তবে আমি ওই উৎসাহ নিয়ে আমার এবং আমার হাজব্যান্ডেরও খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে ও একটা খাবারের দোকান দেবে, এবং ওর উৎসাহটাকে নিয়ে আমি নিজে উৎসাহিত হয়ে ওখানে নামলাম। আমি যখন দোকানটা ফার্স্ট খুলে বসেছি দিদি, 500 রুটি করলেও আমার মনে হতো আমি 10টা অবধি নিয়ে ওটাকে বসে রয়েছি, নেওয়ার মতো কোনো লোক নেই। আস্তে আস্তে আমি তখন নিজেও কনফিউশন হলাম যে স্বাভাবিক কি, যেটা লোকে বলেছে সেটাই কি ঘটবে, তাই না, এটাকে আরো অন্যরকম করতে হবে। কাস্টমার আসছে? হ্যাঁ দিদি, আস্তে আস্তে যখন সবাই জানতে পারলো না এখানে একটা দোকান হয়, এবং ওটাতে মানে মোটামুটি কোয়ালিটির ওপরেই আপনার কম রেঞ্জের ওপরে জিনিস বিক্রি হয়, তখন আস্তে আস্তে সবাই আসতে লাগলো। কি কি রাখতে? সকালে করতাম পরোটা, ঘুগনি, অমলেট, চা, এগুলো। আর রাতে আপনার করতাম রুটি, তরকারি, আলুর দম, এগুলো করতাম। আস্তে আস্তে আমি আইটেম বাড়ালাম, চানা, তড়কা, মাংস। হ্যাঁ দিদি, আমি নিজে করতাম, এবং এক এক সময় আমার হাজব্যান্ডও করতো। ক বছর হয়ে গেল? আজকে 2 বছর মতন হয়েছে। আর আমার
আমার দোকানে দিদি কোনো নামকরণ নেই। আমি খুব চেষ্টায় আছি একটা দোকান নিজের মতন করে কিনে আমি দোকানের নামকরণ করব। আর এখন আমার হাজব্যান্ড বলতে গেলে সেইভাবে কোনো কাজের সাথে যুক্ত নেই, এই দোকানের ওপরেই আমাদের এখন চলে। এবং দিদি দোকানটা যখন খুব রানিংয়ের মুহূর্তকে চলে আসলো তখন আমার শ্বশুরের ক্যান্সার ধরা পড়ল। ক্যান্সারের মানে ট্রিটমেন্ট করা মানে তো প্রচুর টাকা খরচা। এবার যে যেমনভাবে পারলাম খাটতে থাকলাম, আরও সেল বাড়ালাম, তখন দেখলাম কি করে আরও বাড়ানো যায়। এবার আটার কোয়ালিটিটা আমি অন্যরকম, যেটা লোকে বাইরে থেকে ছেড়ে আমার কাছে আসবে, যেটা আমার রুটিটা নরম হয়, অনেকক্ষণ থাকে, পরের দিন খেলেও সেটা শক্ত হয় না। এবং আদার্স যে রোডের ওপরে দোকান, যে কারণে রোডের ওপরে রুটিগুলো শক্ত হয়ে যায় বলে ওখান থেকে লোকে ছেড়ে আমার দোকানে আসে আজকে রুটি কিনতে। আর দিদি আজকে জায়গায় দাঁড়িয়ে আমি লোককে রুটি দিয়ে পারি না। কত রুটি বানাও দিনে? 350-400 পিস দিদি আমি নিজে কি রুটি বলছো? কত কেজি আটা আনো? 12 কেজি। আমি মোটামুটি এখন আমার সেল বলতে গেলে এখন আমি লোকে দিয়ে পারি না, যে কারণে সবাই আজকে যে লোকেরা আমাকে বলেছে যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে দোকান চালাতে পারবে না, দিদি আজকে তাদের মুখে শোনা যায় যে সত্যি এইখানে তোমরা বলে হয়তো দোকানটা দাঁড় করাতে পেরেছো। শ্বশুরের ট্রিটমেন্টও এর উপরে চলছে, বাড়ি সংসার চলছে, 2টো বাচ্চা মানুষ হয়েছে। অনেক শুভেচ্ছা রইলো তোমার এই ব্যবসা। থ্যাংক ইউ দিদি। দোকান তোমার খুব তাড়াতাড়ি হোক এবং নিজের ব্যবসাকে আরো বড় করো। ভালো থেকো অপর্ণা। জোরে মারবে, হ্যাঁ? दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के, हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के, दम खम जोड़ जाड़ के दुनिया। অপর্ণা খেলাটা শেষ করেছে 39 সেকেন্ডসে। এসে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। 19শে জানুয়ারি রবিবার আমরা আসছি জলপাইগুড়িতে, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, পাহাড়পুরে। সকাল 10টা থেকে বিকেল 5টা সবাই হাজির হয়ে যাবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মীনাক্ষী, রঙের কাজ করো? হ্যাঁ দিদি, আমরা 2 ভাই বোন, আমাদের মধ্যবিত্ত অবস্থা। আমার বাবা টোটো চালায়। বাবা মায়ের ইচ্ছা ছিল খুব আমরা 2 ভাই বোনকে ঠিকঠাক পড়াশুনো করাবে। এবার আমি পড়াশুনো করছিলাম, করতে 9 অবধি পড়ে আমি একটা ছেলের সাথে পরিচয় হয়ে আমি তাকে বিয়ে করলাম। কিছুদিন সংসার করতে আমার সাথে নানা রকমভাবে সে নেশা করতো, নানা রকমভাবে বাড়িতে এসে অত্যাচার করতো। এরম করতে অনেক দিন তাও সংসার করলাম দিদি। করতে আর যখন সহ্য করতে পারছি না তখন মা বাবাকে বললাম। বিয়ের কিছুদিন পর এরম শীতকাল, তখন আমাকে ঘর থেকে বার করে দেয়। আর কেউ লোক ছিল না বাড়িতে? যা ভাসুর ঘরের ভেতরে থাকতো, ওদেরকে ডেকে যাচ্ছি যে আমাকে এরম ঘর থেকে বার করে দিয়েছে, আমাকে দরজা খোলো, কেউ সাড়া দিচ্ছে না। এরমভাবে রাত্রিটা আমি বাইরেই কাটিয়ে দিয়ে তার পরের দিন সকালবেলা আমার মা বাবাকে খবর পাঠালাম। মা বাবা এলো, মা বাবা নিয়ে চলে যেতে চাইছিল। আমি তখন মা বাবাকে বললাম, মা এরমভাবে তো চলে যাওয়া যায় না, তোমরা একটা মীমাংসা করো। মীমাংসা হলো, বললো আমি হ্যাঁ ঠিকঠাক সংসার করব, কোনো অশান্তি করব না, ওকে মারধর করব না, এই বলে আবার ঘরে ঢোকালো দিদি। 2 দিন 3 দিন ভালো যায়, আমার সাথে ভালো ব্যবহার করে, আবার যে কাছি দিদি সবাই ভাত খেয়ে নিচ্ছে, যারা কাজে চলে যাচ্ছে। আমি যদি 2টো ভাতের থালায় বসতাম না দিদি, আমার ভাতের থালায় কেরাসিন ঢেলে দিত। সহ্য করেছি, করতে আমি মাকে তখন স্থির করলাম যে মা থানায় যাব। আমরা থানায় গেছিলাম। আমার শাশুড়ি গেল, বলছে আমাদের ভুল হয়েছে, এই হয়েছে। যখন পুলিশ গিয়ে ওদেরকে শাসন করলো, আবার নিয়ে এলো আমাকে, নিয়ে এসে সংসার করছি। ঠিক সন্তান হলো, সন্তান যখন 1.5 বছর বয়স, তখন থেকে আবার আরম্ভ করলো। ঘরে টাকা পয়সা দিত না, আমাকে বলতো বাপের বাড়ি থেকে নিয়ে আসবি। আমার বাপের বাড়ির আর্থিক অবস্থাও ভালো না, তাও আমার বাবা যত সামর্থ্য ছিল আমার বাবা দিয়েছে। ঘর করার ইট থেকে, বালির থেকে, সিমেন্ট থেকে সব কিছুই আমার বাবা দিয়েছিল, যে যাতে আমার মেয়েটা একটু ভালো থাকে। তবুও কিছু না, ওরা মারধর করতো। তখন আমি আর যখন সহ্য করতে পারছি না, আমি বলছি আমার ছেলেকে এই পরিবেশে মানুষ করলে মানুষ হবে না। তখন বাপের বাড়িতে গিয়ে উঠলাম। বাপের বাড়িতে গিয়ে উঠে তখন চিন্তা ভাবনা করলাম যে বাবা মার এরম অবস্থা, বাবা মার বাড়িতে তো বসে থাকলে হবে না, আমাকে কিছু করতে হবে নিজের ছেলেকে মানুষ করতে গেলে। তখন এক
পাশের দিদি এসে বলছে তুই কি আয়া কাজ করবি, তখন আমি এই আয়া কাজ করতে লাগলাম। 24 ঘন্টা আয়া কাজ করতাম, তখন দেখতাম ওইটুকুনি বাচ্চাকে টাইম দিতে পারছি না। পুরোটাই আমার সন্তানকে মানুষ করেছে আমার মা বাবা। এই করতে করতে যখন দেখছি সন্তানকে টাইম দিতে পারছি না দিদি, তখন আমি ঠিক করলাম আমাকে অন্য কিছু করতে হবে, যে তার মধ্যে থেকে আমাকে টাইম বার করে আমার সন্তানকে টাইম দিতে হবে। তখন আমি দিদির রাজমিস্ত্রি কাজে লাগলাম। প্রচুর পরিশ্রমের কাজ তো। হ্যাঁ, মাথায় করে আমার অভ্যাস ছিল না দিদি যে ইট তুলবো, এই হাতে করেই 4-5টা করে ইট নিয়ে যেতাম, নিয়ে গিয়ে ভাড়াতে তুলতাম। এত শক্তি পেতে তোলা করতে হতো দিদি, যে সন্তানটাকে মানুষ করতে হবে। ভাড়া বাঁধতাম, ভাড়াতে উঠতাম, বালির বস্তা নিয়ে ভাড়াতে ওঠা নিয়ে তখনও দেখছি যে খাটনি প্রচুর হয়ে যাচ্ছে, কিন্তু আমি পয়সাতে কুলিয়ে উঠতে পারছি না। ওই নিয়ে করতে করতে আমি একটা মানে সংস্থা থেকে লোন নিয়ে দিদি আমি ঘর করলাম। তারপর রাজমিস্ত্রি কাজটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যে এখন ঘরের পুট্টির কাজ হয় দিদি, সেই পুট্টির কাজ আমি এখন করছি। তাতে একটু খাটনিটা তাতে একটু খাটনিটা কম হচ্ছে। যেমন আমি আগে ইট বালি সিমেন্ট তুলতাম, আমার সেসব কিছু করতে হয় না। আর আমার যে মিস্ত্রি দিদিগুলো আছে তারা অনেকটা আমাকে হেল্প করে, বা পুট্টির বস্তাগুলো যেমন এনে দেয়। তা এখন কোথায় করো এই কাজগুলো সব? বাড়ির আশেপাশেই করছি। ওই করে এসে দিদি নাইটে ডিউটি যাই। সেটা কি ওই আয়ার ডিউটি? না, আয়ার ডিউটি বলতে এখন কাজটা করা হয় যে আমি যেহেতু ইনজেকশন তারপর সেলাইন সবই দিতে পারি। বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে সেই ইনজেকশন দেওয়া, সেলাইন দেওয়া, যেমন ক্যাথিটার লাগানো, মোটামুটি সব কাজই সবই জানো। পারি আমি, ওইগুলোই করি। ছেলেকে মানুষ করতে হবে ভালো করে দিন। এখন দিদি ছেলে 6-এ পড়ছে, তো তারপর থেকে স্বামী যোগাযোগ করেনি? স্বামীর কোনো যোগাযোগ নেই। 2 বছরের মাথায় দিদি আমার একজনের সাথে আলাপ হয়। আমি সবই তাকে ঘটনা বলি, মা বাবা বাড়ি থেকে সব মেনে নিয়েছে। মেনে বিয়ে নেওয়ার করেছো পর আবার? তার সাথে বিয়ে করেছি। এখন 2 বছর হলো আমি সংসার করছি, এখন খুব ভালো আছি। আমাকে খুব সুখে রেখেছে, আমার কোনো কষ্ট নেই। যেমন আমার সন্তানকেও ভালোবাসে সেমনি আমাদেরও ভালোবাসে। তাহলে এখন ভালো আছো মীনাক্ষী, ভালো থেকো মীনাক্ষী। থ্যাংক ইউ দিদি। একটা সময় অনেক পরিশ্রম করেছো মীনাক্ষী, ইট বালি সিমেন্ট সব কিছু বয়ে বয়ে কাজ করেছো। আজকের দিনে নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজের সংসারের পাশে দাঁড়িয়েছো, পরিবারকে সাহায্য করছো, কাজের সাথে যুক্ত আছো। এই মঞ্চ থেকে এরম দিদিদের জন্য আমাদের সব সময় কর্মী জানানো উচিত। স্টার্ট, একবারে মারো। तेरी अकड़ की रस्सी जल जाएगी पकड़। মীনাক্ষী খেলাটা শেষ করেছে 33 সেকেন্ডে। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার শিবাক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। কৌশিকা, একসঙ্গে 3-3টে সংসার সামলাচ্ছ। হ্যাঁ দিদি, বিষয়টা কি? মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা, বাবা মা দিদি আমরা 4 জন। বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং মা হচ্ছে আইসিডিএসে চাকরি করতেন। তো বাবা মা কষ্ট করেই আমাকে আর দিদিকে বড় করেছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন দিদি হচ্ছে উচ্চ মাধ্যমিকও দেয়নি। তখন দিদির প্রথম সম্বন্ধ আসে এবং দিদিকে বিয়ে দিয়ে দেওয়া হয়। সেটা আমার খুব খারাপ লেগেছিল এবং খুব রাগও হয়েছিল, কিন্তু দিদিরও কিছু করার উপায় ছিল না। তখন তো আমি ছোট, আমার কথা তো কেউই শুনবে না, আমারও কিছু বলার উপায় ছিল না। তো তখন থেকে আমার মনে হয়েছিল আমি নিজের পায়ে দাঁড়াবো। দিদির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমার ক্ষেত্রে কখনোই হতে দেব না এবং বাবা মায়ের পাশেও দাঁড়াবো। দিদি জামাইবাবু ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমার দাদা নেই, মানে নিজের দাদা থাকলেও আমার পাশে এত দাঁড়াতো না। আমার জামাইবাবু যেভাবে আমাদের ফ্যামিলিকে প্রতিটা পর্যায়ে হেল্প করা, পাশে থাকা, খুব হেল্প করেছে। তো আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। আমি উচ্চ মাধ্যমিক পাশ করে ইংলিশে অনার্সে ভর্তি হলাম। আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবো, একটু হলেও মানুষকে হেল্প করা যায় বা সাহায্য করা যায় এবং নিজের পায়ে দাঁড়ানো। এই দুটো ইচ্ছেকে সামাল দেওয়ার জন্য আমি ইংলিশে অনার্স ডিসকন্টিনিউ করে আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আমি জিএনএম কোর্সে ভর্তি হই। 3.5 বছরের কোর্স। আমি 3.5 বছরের কোর্স কমপ্লিট করে ওখানেই আমাদের বন্ড সিস্টেম ছিল, ওখানে আমাকে জয়েন করতে হয়েছিল। 2015-এর এপ্রিলে আমি ওখানে সার্ভিসে জয়েন করি দিদি।
ঠিক সেই বছরই ডিসেম্বরে আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়ে রাইট সাইড প্যারালাইজড হয়ে যায়। পুরো দেখাশোনাটাই আমিই বাবাকে করেছি এবং বাবাকে সুস্থ করে সেরিব্রাল অ্যাটাক পেশেন্টকে তো দিদি পুরোপুরি সুস্থ করা যায় না, তাও মোটামুটি সুস্থ করিয়ে বাবাকে বাড়ি নিয়ে আসা হলো। বাবা মা এইভাবেই চলছে। এই সময় আমার বিয়ে হয়ে যায় দিদি। এবার বিয়ে হয়ে গেলে আমার পক্ষে তো বাপের বাড়িতে বাবাকে দেখাটা সম্ভব হবে না এবং শ্বশুর বাড়ি, বাবা, হসপিটাল, এই তিনটে সংসার আমি কি করে একা সামলাবো। সেই জন্যই আমি দিদি সপ্তাহের মধ্যে শ্বশুর বাড়িতে 5 দিন থাকতাম, 2 দিন হলেও বাপের বাড়িতে যেতাম। আমার শ্বশুর বাড়ি ভীষণ সাপোর্টিভ দিদি। শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি আমার মা যদি পাশে না থাকতো আমি এটা কখনোই চালাতে পারতাম না। তো এইভাবেই আমার চলছে এখন দিদি। স্বামীর সাথে কি অ্যারেঞ্জ ম্যারেজ? না, আমার লাভ ম্যারেজ দিদি। আমার আলাপ হচ্ছে হাজব্যান্ডের সাথে একটা মিসড কল দিয়ে, মানে আননোন নাম্বারে ফোন গিয়ে সেখান থেকে আমার আলাপ, তারপর থেকেই আমার রিলেশন শুরু। আমার দীর্ঘ 8 বছর রিলেশনের পর আমার বিয়ে। ফোনটা তুমি করেছিলে না সে করেছিল? ফোনটা আমি করেছিলাম। আজকে আসতে পারিনি দিদি, হাজব্যান্ড বেড়াতে গেছে, যার জন্য ও বলেছে যে তুমি ওখানে গিয়ে দিদিকে বলবে আমার জন্য কিছু বলতে। আমি যে আমাকে ছেড়ে বেড়াতে গেল কোথায়? আগে থেকে প্রি প্ল্যান ছিল, অফিস ট্যুর দিদি, ডুয়ার্স গেছে। বউকে না নিয়ে গিয়ে আপনি অন্যায় কাজ করেছেন, এটাই আমার বলার। বাবা নিয়মিত দিদি নাম্বার 1 দেখে, কারণ বাবার ওই একটা জায়গাতেই 3 বছর বসে থাকা, বাবার টিভি একমাত্র সম্বল। মানে টিভি, নিউজ পেপার এইভাবেই বাবার কাটে। মানে আমাদের যদি কোনোদিনও মিস হয়ে যায়, বাবার কোনোদিন মিস হয় না। বাবা টিভি খুলে বসে থাকবে দিদি নাম্বার 1 দেখবো বলে। তো বাবা খুব এক্সাইটেড। বাবাকে আমি আজকে আনতে পারিনি দিদি, এটা আমার মানে খুবই কষ্ট। বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি? কাছাকাছি না দিদি, অনেকটাই ডিস্টেন্স। তাই তোমার যাতায়াত করে করে দেখতে হয় যাতায়াত সবকিছু। করে করে দেখতে হয়। এখন একটা সুবিধা হয়েছে, আমার দিদি জামাইবাবু দুজনেই মানে আমাদের বাপের বাড়িতে শিফট করেছে, যার জন্য এটা খুবই মানে আমার পক্ষে খুব শান্তিদায়ক যে বাবা মায়ের কাছে কেউ তো একজন আছে। আমার শ্বশুর শাশুড়ি এসেছেন আর খুড় শাশুড়ি এসেছেন দিদি, উনিও অডিশনে এসেছিলেন কিন্তু উনি চান্স পাননি, মন খারাপ করে ওখানে বসে আছে। চেষ্টা চালিয়ে যেতে হবে, কোনো না কোনো দিন ডাক পাবেন। ভালো থেকো কৌশিকা। থ্যাংক ইউ দিদি। দারুণ ভাবে আনন্দের সাথে তুমি করছো। একদম। 3টে সংসারের চাপ নিয়েছো ঠিকই, কিন্তু সেটা আনন্দের সাথে। হ্যাঁ, প্রফেশন প্লাস 2টো সংসার, 3টেই আমাকে একসাথে চালিয়ে যেতে আর হচ্ছে। যে কাজটা করে আনন্দ পাচ্ছ সে কাজটা একদম, আমি আমার প্রফেশন নিয়ে খুব হ্যাপি দিদি। ভালো থেকো কৌশিকা। থ্যাংক ইউ দিদি। স্টার্ট। জোরে মারো, জোরে জোরে, ফাস্ট ফাস্ট। একবারে মারো। हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के। हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के। दम खम দাঁড় করাও ওটাকে, দাঁড় করাও, জোরে মারো। जोड़ छाड़ के। हो यार फकीरे पर्वत चीरे, हो यार फकीरे पर्वत चीरे, आंधी भी ना रोक सकी रे। फापड़ बंदा बुन तक तीरे, किस्मत अपनी तोड़ ताड़ के। একটু দূর থেকে এসে মারো জোরে। छोड़ छाड़ के दम खम छोड़ छाड़ के दुनिया सारी। কৌশিকার টাইম 1 মিনিট 2 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টিনা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মীনাক্ষী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অপর্ণা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে কৌশিকা 5 পয়েন্টস। গিফট আছে হচ্ছে এখানে বেতের দোলনা, ফ্লাস্ক, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু, ওয়াটার পিউরিফায়ার এবং বুক র্যাক। টিনার পছন্দ বেতের দোলনা, মীনাক্ষীর পছন্দ ফ্লাস্ক, অপর্ণার পছন্দ টিভি ক্যাবিনেট পুষ্পা ফার্নিচারের তরফ থেকে, কৌশিকার পছন্দ ওয়াটার পিউরিফায়ার। সকলের জন্যই ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম
ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। আজকের আমাদের স্পেশাল গেস্ট গুরুজিৎ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। গুরুজিৎ আমাদের ভালো ভালো গান শোনাবে, ও প্রশ্ন করবে, আমি বলবো, বাজার প্রেস করে উত্তর দেবে। সকলের পোডিয়ামে বাজার আছে। সঠিক উত্তর যদি দাও তাহলে 5 পয়েন্ট পাবে, যদি বাজার প্রেস করে ভুল উত্তর দাও তবে মাইনাস হয়ে যাবে 5 পয়েন্ট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলবো না, বাজার প্রেস করবে এবং সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে গান শুরু করবে। অপর্ণা বল চুড়িয়া বল কাঙ্গনা ওকে 5 পয়েন্টস। বল চুড়িয়া বল কাঙ্গনা। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। গুরুজিৎ একটা দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। লাল রং এসছে একটা এলইডি স্ক্রিনে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে লাল শব্দটা আছে। বলো কৌশিকা। লাল মাটির সরানে এ ধুলার ময়না। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। হয়ে যাক একটা লাল দিয়ে। हो 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 लाल मेरी पत रखियो भला झूले लालण सिंदड़ी दा सेवण दा सखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर हो लाल मेरी हो लाल मेरी। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার। গানের কথায় কোন ধাতু উল্লেখ আছে? मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरे देश की धरती বলো मेरे टीना। देश की धरती সোনা। 5 পয়েন্টস। देश की धरती सोना उगले उगले हीरे मोती। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জাগ গ্লাসের সেট। 3 জন সিঙ্গারের ছবি এলইডি স্ক্রিনে ঘুরবে, একটি ছবিতে এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই সিঙ্গারের কোনো গান শোনাতে হবে। বলবো না। বলো টিনা। আশা ছিল ভালোবাসা
আশা ছিল। ওকে 5 পয়েন্টস। সঙ্গে জগ গ্লাসের সেট, এটা গান হয়ে যাক। देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान अरे ओ 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এগ বয়লার। मैं चट्टी यमला दीवाना मैं चट्टी यमला दीवाना हो रब्बा इतनी सी बात न जाना के ओ मैनू प्यार कर दी है साडे उत्ते हो मरदी है के ओ मैनू प्यार कर दी है साडे उत्ते हो मरदी है मैं चट्टी यमला दीवाना এই গানে কোন শব্দটি গাওয়া হয়নি? दीवाना मैं चट्टी यमला दीवाना हो रब्बा বলো অপর্ণা। পাগলা। 5 পয়েন্টস। সঙ্গে এগ বয়লার। मैं चट्टी यमला पगला दीवाना मैं चट्टी यमला पगला दीवाना हो रब्बा इतनी सी बात न जाना के ओ मैनू प्यार कर दी है साडे उत्ते ओ मरदी है के ओ मैनू प्यार कर दी है साडे उत्ते ओ मरदी है मैं चट्टी यमला पगला दीवाना हो रब्बा इतनी सी बात न जाना ओ मैनू प्यार कर दी है साडे उत्ते ओ मरदी है ओ मैनू प्यार कर दी है हाय 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 साडे उत्ते ओ मरदी है मैं चट्टी यमला पगला दीवाना ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্নেহা। এটা হচ্ছে অভিনয় রাউন্ড। স্নেহা এক একটা টপিকের উপরে সামনে গিয়ে অভিনয় করবে, ওখান থেকে অভিনয় করে ফিরে আসবে। আমি বলবো তখন তোমরা বাজার প্রেস করে উত্তর দেবে যে ও কি অভিনয় করে দেখালো। উত্তর সঠিক হলে 5 পয়েন্ট, উত্তর ভুল হলে প্রশ্নটা পাস হয়ে যাবে, বাকি 3 জনের কাছে কোনো নেগেটিভ মার্কিং নেই। ফার্স্ট টপিক কি দেখাচ্ছে দেখো। বলো মীনাক্ষী। ঝালমুড়ি। 5 পয়েন্টস। দ্বিতীয় টপিক বাংলা গানের লাইন। বলো না। স্টেশনে রেলগাড়িটা পাইপা চলে ঘড়ির কাঁটা। ওকে 5 পয়েন্টস। থার্ড টপিক কি দেখাচ্ছে দেখো।
বলো অপর্ণা। কলা বেলুন। 5 পয়েন্ট। 4 নম্বর টপিক, হিন্দি গানের লাইন। বলো টিনা। আঁক মারে লড়কা আঁক মারে। একদম 5 পয়েন্ট। ओ लड़की आंख मारे ओ लड़की आंख मारे। শেষ টপিক, 5 নম্বর টপিক, কোন জায়গা দেখাচ্ছে দেখো। বলো অপর্ণা। চিড়িয়াখানা। একদম 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। স্নেহার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ স্নেহা। থ্যাংক ইউ, বেস্ট উইশেস সবাইকে। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, টিনা এবং অপর্ণা, দুজনেই 10 পয়েন্ট। দুজনেই এসো। টিনার জন্য রুম হিটার এবং অপর্ণার জন্য ইন্ডাকশন ওভেন। সেকেন্ড পজিশনে আছে মীনাক্ষী, 5 পয়েন্টস। ওকে, মীনাক্ষীর জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়াট এবং গড়িয়ার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। পায়রা, পুতুল, সুপারি, পরপর 3টে শব্দ এসছে, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো কৌশিকা। পাতুরি। বোঝাও। পায়রার পা, পুতুলের তু আর সুপারির রি, পাতুরি। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার রয়ের তরফ থেকে সর্ষের তেল, সঙ্গে কম্বলের সেট। তোমার মাস্তুতো দিদি, তার একমাত্র মেসোমশাই, তার একমাত্র বেয়ান, তোমার কে? এবার বলো অপর্ণা। আমার শাশুড়ি। বোঝাও। আমার মাস্তুতো দিদি মানে আমার মাসির মেয়ে, তার একমাত্র মেসোমশাই মানে আমার বাবা, তার একমাত্র বেয়ান মানে আমার শাশুড়ি। 20 পয়েন্টস, সঙ্গে উপাসনা মাস্টার রয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং কম্বলের সেট। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ছোটবেলার ছড়া জানি, ধরবে গলা কি খেলে, বুনো হলে জমবে লড়াই, বাঘা তেঁতুল সামনে এলে, কি বিষয় দাদা? এবার বলো অপর্ণা। ওল। বোঝাও। বুনো ওল, বাঘা তেঁতুল, আর ছোটবেলা আছে ওল খেও না ধরবে গলা। একদম 20 পয়েন্টস, সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পাশাপাশি ক্লু, শেষে যখন আছে সই, হালকা আমি মোটেও নই, ওপর নিচের ক্লু, সংখ্যায় মস্তক খোঁজা, অন্য নামে লঙ্কার রাজা। এবার বলো
দশাশয়ী, দশানন। দশাশয়ী যাদের শরীর হয় তাদেরকে আমরা কখনোই হালকা বলি না, তারা মোটা হয় বলে তারা দশাশয়ী হয়। আর লঙ্কার রাজা রাবণের আরেক নাম দশানন। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। টিনা স্কোর এই মুহূর্তে 40, অপর্ণা স্কোর 70। দুজনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হবার, সবাই খেলতে পারবে। এবার বলো কৌশিকা। জলে কুমির ডাঙায় বাঘ। কৌশিকা বলছে জলে কুমির ডাঙায় বাঘ। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে গিজার। শেষ প্রশ্নে উত্তর দিয়ে কৌশিকা স্কোর গিয়ে দাঁড়ালো 60। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 অপর্ণা দে উইথ 70 পয়েন্টস। এবার যে দোকানটা খুলবে তার নাম দেবে দিদি নাম্বার 1 হোটেল। হ্যাঁ দিদি দেবো। অপর্ণা জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোগোল্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন। ছানার পায়েস, রসমালাই, লট চমচম, মিহিদানা কালাকাদ। মিহিদানা কালাকার, লট চমচম, রসমালাই, ছানার পায়েস। ভুল হচ্ছে। কালাকার, মিহিদানা, ছানার পায়েস, রসমালাই, লট চমচম, মিহিদানা কালাকাদ। আগে হতো কালাকাদ, তারপরে মিহিদানা, তারপরে লট চমচম, তারপরে রসমালাই, লাস্টে ছানার পায়েস। এটা তোমার টিনা মেমেন্টো, এটা মীনাক্ষীর মেমেন্টো, এটা কৌশিকার উইনারের ট্রফি অপর্ণা। থ্যাংক ইউ দিদি। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ, হাত ঢোকাও। সুরভি ম্যানশন, গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। থ্যাংক ইউ দিদি। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই। আশা করি আমাদের পর্ব আপনাদেরকে আরো একবার অনুপ্রাণিত করেছে। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার।